আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করি চিত্রচিরে চৈত্র মাস গল্পের তৃতীয় পর্ব। লেখনীতে মমসা আর কণ্ঠে আমি মৌন। কয়েকদিন আগে 3টি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল, আর সবগুলো কি সুন্দর হাসি হাসি ফুরন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙ্গফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা গাছের জন্য হাহুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না, কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই। আনমনেই ফুলগুলো মাথায় গুঁজতেই পেছন থেকে ভরাট পৌরশালী কণ্ঠ ভেসে এলো। এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোছার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পৌরশালী কণ্ঠে এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী, চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসলো। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই 2 আঙ্গুলের মাঝে সিগারেটটা শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিচেও জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙেছে কাটছিল, গোমরা মুখে বলল, নিচে আবার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব? চিত্রার পারদে পারদে বিরক্তির ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আপনার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হেটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই একটু ওনার শিরায় উপশিরায় বিরক্তি ছড়িয়ে আসে। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলের ছন্ন ছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ নেই, দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। পাহাড়ের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শুনছো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই ঝরে যাবে, গলে যেন সে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গরনের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়সন্ধির আকর্ষণ। মাথা ভর্তি বাঁকা চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটও যেন আরেক প্রকারের মাদকাসক্ত আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝখানে নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়া ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখলো মহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যি লোকটা জ্বালিয়ে দেবে একদিন। ঝরঝরে রোদের ঘামে ভিজে জব জব হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধুমধাম পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোনো রকমের উচ্চবাক্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? পাহাড় যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে, তাই দিয়েছি। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তর আশা করাটাও এক ধরনের বোকামি, তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, কি করেছো মহিন? ততক্ষণে মহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছু করিনি। বাহার পকেটে হাত গুজিয়ে হাসলো, ক্ষীণ হাসি, কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল। হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙ্গুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি। সাহসে কি দেখলেন এখনো? মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর থেকে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারতো না, অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। ভাই সাহেব, আপনারা হা করে সবটা দেখছেন?
বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। ধেক ধেক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছে অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরো আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়লো, সাথে তত্তর করে বাড়লো নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকের বাম পাশটা ধাক্কা দিল শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে। ছেলেটা দু পা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালো না নুরুল সওদাগরকে, বরং কোনো ব্যাকরণ ছাড়াই বিরাট আকারের চর বসালো মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতবম্ব হলো। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কম হতবম্ব বোধ হলো না। বাহার যেন অদৃশ্যভাবে চরটা তাকাই দিল। নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতবম্ব চোখে। কোনো মতো উচ্চারণ করলেন, বড় ভাই আপনি দেখলেন তো? ছাদের কর্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় তথাপি শেষ চড়টা মারল মহিনের ডান গালে, এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে তুলতে চলে গেল বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশে চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটনা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা রাখতে না পারে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই এটার বিহিত আপনাকেই করতে হবে। বড় ভাই এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাইয়া অকারণে কিছু করবে না, আমরা সবাই জানি। নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামলো। তার কথার পৃষ্ঠিতে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটার নিপাত ভদ্রলোক, খুব সহজে রেগে যায় না, ভীষণ ঠান্ডা মানুষ। ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সেই কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতো বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা ব্যক্তিক, কথার বৃষ্টি শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভবনকে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলেছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষে থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চরটাও যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল। খুব ক্ষীণ কণ্ঠে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছে, ওনার কোনো দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকার বাহিরে না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট্ট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরের স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওহি, বল তো মহিন ঠিক কি করেছে তোর সাথে? অসভ্যতম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল, মহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারলাম না, ভাগ্যিস উনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলো পাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ওহির স্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহায়া অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পেছনে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছো, ও ক্ষমা চাইবে ওহির কাছে। এবারের মতো ছেড়ে দাও, আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লো, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, ওরে এবার জেলে দেন।
এত বড় সাহস! ওর হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে ও, ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। চিঠিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বৃষ্টি ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আজ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তন্মধ্যেই ছিচি শুরু করলো। তিলকে তাল বানানো ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছড়াছড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী। ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবে না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারোর। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরে ডেলিভারির ডেট। ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনাইদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্য করে বললেন। জুনাইদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকা, তাই এই সময় ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচি ও বাড়িতে নেবে না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবে। যখন বড়দের কথোপকথন চলছিল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব। এমনভাবে ছুঁবো যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান। ওহি নিরুত্তর রইল। ভাব এমন যে কথাগুলো শোনেই নি। মহিন আর তার মা চলে যেতে আরেক দফায় ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত তার আচরণে প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। जाओ ले जाओ नींद मेरी, उफ न करेंगे हम। जो ले जाओगे ख्वाब मेरे, तो कैसे जिएंगे